হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আনাবিয়ার ব্রেকফাস্ট থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওকে নাস্তা দিয়েছি। আজকে সকালে ওকে কিছু বানিয়ে দিতে মন চাচ্ছে না, এজন্য ব্রেড ছিল, কলা, ডিম সিদ্ধ করে দিয়েছি। ডিম তো খাবেই না, সেটা আমি জানি, ডিম আমার খেতে হবে। তারপরেও দিয়েছি যে যদি একটুখানি খায়। ওর মনের ব্যাপার, ও ছোটোবেলা থেকে ডিম একদমই পছন্দ করে না, কলাও পছন্দ করে না। কলাও খাবে কিনা তার ঠিক নেই, হয়তো এক দু কামড় খাবে, খেয়ে খাবে না। তো আমি চেষ্টা করি ওকে ডিম আর কলা দিয়ে বিভিন্ন খাবার বানিয়ে দেওয়ার, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না, এই জন্য এমনি দিয়েছি। দেখি একটু চেষ্টা করে খায় কিনা। আনাবিয়ার অপছন্দের খাবারের মধ্যে হচ্ছে ডিম, দুধ, কলা। আমি চেষ্টা করি তারপরেও জোর করে ওকে খাওয়ানোর, আর না হলে অন্যভাবে ওকে খাওয়ানোর ট্রাই করি। তারপর নিজের কাজে এসে লেগে পড়লাম। প্রত্যেক দিন এই যে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার মনটার যে কি হয় ভালো লাগে না, একদম উদাসীন লাগে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে আবার বিকেলবেলা মুডটা একটু অন্যরকম লাগে, মানে মুড সুইং হয়, ভীষণ ভালো লাগে না। হয়তো একা একা বাসায় আছি, এই কারণে নিঃসঙ্গতা এবং কথা বলার মানুষ নেই, তাই। তো ঠিক হয়ে যাবে, বোন আসবে কিছুদিন পরে, শাশুড়ি ননদ ওনারা আসলে ঠিক হয়ে যাবে। এই যে পুরি জাম্বুরা খাচ্ছে, এত টক তারপরেও খাচ্ছে। আর সর্দি লেগেছে তোর, হয়তো ওর মুখে ভালো লাগছে খেতে। তা আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। এই শীতের সময় পালং শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার। পালং শাক দিয়ে মাছ রান্না করে রেখে দিলে এটা যখন ঠান্ডা হয় অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমি এখন এটা রান্না করে রাখবো, আনাবিয়ার বাবা আসলে আমরা একসাথে খাবো রাত্রে। তো আনাবিয়াকে অন্য খাবার করে দিতে হবে, কারণ এই তরকারিতে একটু ঝাল দিব বেশি আজকে। পালং শাকের তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আনাবিয়ার জন্য ইদানিং কোনো তরকারিতে আমরা তেমন একটা ঝাল দিই না, কারণ খেতে বসলে দেখা যায় ও হয়তো একটু একটু খায়, তো ওর কারণে দেখা যায় বেশি ঝাল দিতে পারি না। মা মেয়ে গল্প করছিলাম আর শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম। এগুলো যেভাবে বেছে নিচ্ছি এভাবেই শুধু ধুয়ে রান্না করব, এর থেকে আর ছোট ছোট করব না। তো কিভাবে রান্না করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আবার জাম্বুরা খাবে বুড়ি, তো ওকে জাম্বুরা ছিলে দিচ্ছি। রাগও লাগছে, কামের সময় আমের দোকান আম্মু বলতো, আম্মু যখন কোনো কাজ করতো আমি সেখানে অন্য কাজ যদি করতে দিতাম ওইভাবে বলতো, কামের সময় আমের দোকান, যা সর এখান থেকে, এইভাবে বলতো। তো আমিও বলতেছি। চলেন, এই দেখেন বুড়ি কিভাবে টক খাচ্ছে। মিষ্টি রে, ওর কাছে নাকি মিষ্টি লাগছে, আমার কাছে ভীষণ টক লেগেছে, আমি খেতে পারছিলাম না। আর ওর সর্দির মুখ তো, এই জন্য মনে হয় ভালো লাগছে। তুলে দিতে চাইলাম, তুলে নিবে না, সেইভাবেই খাবে। ওই দেখেন নাকের পানি আর কি অবস্থা করে খাচ্ছে। খাক, চলেন আমি এখন রান্নাবান্না শুরু করব। তো আমি এখানে কিছুক্ষণ শাকটা ভিজিয়ে রাখবো, এরপর ভালো করে আরও 2-3 বার ধুয়ে নিব। এই ফাঁকে আমি মাছ কেটে নিব, পাবদা মাছ দিয়ে আজকে রান্না করব। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন পাবদা মাছগুলো আমি কেটে নিব। চলেন, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যেটাতে মাছটা রেখেছি, এটা আমাদের উত্তরবঙ্গে বলে বাটনা। তো এটার মধ্যে মাছ ঘষলে অনেক পরিষ্কার হয়। পুরো সাইড দিয়ে দেখেন এটা ভেঙে ভেঙে গেছে। এটা হচ্ছে সিমেন্টের, আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি করে। তো আমার বোনকে বলেছি যে আসার সময় এবার আরও দুটো নিয়ে এসিস। তো ঢাকায় অনেক বেশি দাম নেয়। অনেক আগে আমরা যখন ঢাকায় থাকতাম তখন দেখতাম এগুলো এদিকে পাওয়াই যেত না, আর মানুষ চিনতও না। তো এখন দেখি আবার সবখানেই পাওয়া যায় এই বাটনাগুলো। তো চলেন এখন মাছ কেটে নিব। এই সময় আনাবিয়া এসে আমাকে নানান রকম প্রশ্ন করছে। মাছ তো এই যে কাটছি, মা রান্না করবো। তাই কে খাবে মাছ?
তুমি এরকম করতেছো আমার সাথে? আচ্ছা আমিই খাবো। ঠিক আছে, ওকে আমিই খাবো। এখন মাছগুলোকে কাটা শেষ, ঘষে ঘষে সাদা বানাবো, বুঝলে? কেন? এই তো মাছের গায়ে যে কালো কালো আছে না, এটা ঘষলেই সাদা হয়ে যাবে। এই তো মাছগুলো কালো থেকে ফর্সা হয়ে যাবে, দেখি সব। এখন দেখো কিভাবে ঘষি, এই দেখো এভাবে ঘষতে হবে, বুঝলি? আচ্ছা, আমি মাছগুলো বাটনাতে ভালো করে ঘষে নিব। এই যে উপরের যে কালো কালো আছে এটা উঠে যাবে, উঠে সাদা হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি সাদা হয়ে যাচ্ছে। আমি সব মাছই এটাতে ঘষে ঘষে এরকম সাদা করি। শিং মাছ অনেকেই পেঁপে পাতা, তারপর পেঁপের ডাঁটা দিয়ে ব্লেন্ডার করে মেখে সাদা করে, কিন্তু এইটার মধ্যে ওইভাবে করতে হয় না। এটার মধ্যে এই যে এইভাবে ঘষলেই মাছ খুব সুন্দর সাদা হয়ে যায়। তো কোনো প্যারা নাই, জাস্ট একটু শক্তি দিয়ে ঘষতে হয় আর কি। দেখেন এই মাছটা আর এই মাছটা পার্থক্য বুঝেছেন? তো চলেন আমি সবগুলো মাছ এখন ভালো করে ঘষে নিব, নেওয়ার পরে ধুয়ে নিব আবার। এই যে দেখেন সবগুলো মাছ কি সুন্দর সাদা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে একটু ভেজে নিব মাছগুলো। আজকে ভেজেই রান্না করব, অন্যান্য দিন ভাজি না, কিন্তু আজকে ভাজতে মন চাইলো তো ভেজে তরকারিতে দিই, তাহলে তরকারিটা আরও টেস্ট লাগবে। আর আমরা ভাজা মাছই বেশি খাই, এমনি মাছ খুব একটা খাওয়া হয় না। আনাবিয়ার বাবাও ভাজা মাছ খেতেই পছন্দ করে, মানে ভেজে তরকারিতে দেয় আর কি। তো সবগুলো মাছ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়ে আমি অফলাইনে আলু, পেঁয়াজ যা যা লাগবে সব কেটে নিয়েছি, না হলে ভিডিও করতে গেলে আবার দেরি হয়ে যেত। তো এখানে আমি একটু আদার টুকরো নিয়েছি আর কাঁচা জিরা, এটা বেটে দিব তরকারিতে। আমরা মাছের মধ্যে আমাদের উত্তরবঙ্গে কাঁচা আদা এবং কাঁচা একটু জিরা বাটা দিয়ে রান্না করে, সব মাছে না, কিছু কিছু মাছে। যেমন এই ঝোলের তরকারিটাতে এটা দিলে আলাদা একটা টেস্ট হবে। যারা আদা কাঁচা জিরা খেতে পারেন না তারা আদা এবং কাঁচা জিরা বাটা দেওয়ার দরকার নেই, আমরা খেয়ে অভ্যস্ত তাই খেতে পারি। তো যারা খেতে পারেন না তারা ওই যে যেটা গুঁড়া কিনতে পাওয়া যায় জিরার গুঁড়া, ওটাও আমার আছে, ওটা পরে দিব, নামানোর সময় দিব। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নামাবো। তো আমি এখানে পেঁয়াজগুলো একটু থেতো করে নিচ্ছি, এইটুকুর জন্য কে আবার ব্লেন্ডার ইউজ করে, তাই হাত দিয়ে এখানে আমি বেটে নিচ্ছি। এটা হাতের কাছেই থাকে সবসময় শিলপাটা। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আনাবিয়ার জন্য একটা মাছ আমি বেশি মচমচো করে ভেজে নিব। এরপর আনাবিয়ার জন্য একটু আলুও এই ফাঁকে ভেজে নিব, না হলে পরবর্তীতে দেরি হয়ে যাবে। ছোট মানুষ, ওর কখন খিদা লাগে না লাগে ঠিক নাই, ও দৌড়ে আসলে যেন আমি ওর হাতে এটা ধরিয়ে দিতে পারি। তো একটা কথা মনে পড়ে গেল, আগে যখন ছোটো ছিলাম আমরা প্রাইমারিতে পড়তাম দুইজন, তো বাড়ির কাছে ছিল স্কুল। পরে দুপুরে যখন টিফিন দিত তো দৌড়ে বাসায় আসতাম খাওয়ার জন্য। এসে যখন দেখতাম যে এখনও খাবার হয়নি, আম্মু কি সুন্দর এরকম গোল গোল করে ঝটপট করে আলু ভেজে ভাত মেখে দিত, খেয়ে দিয়ে আবার দৌড়। ভীষণ মনে পড়ে সেই স্মৃতিগুলো। এখন মাও নেই, সেই স্মৃতিগুলো রয়ে গেছে। তো যাই হোক, আনাবিয়ার জন্য আমি এই যে গোল গোল করে চিপসের মতো আলু ভেজে দিয়েছি, মাছ ভেজে দিয়েছি, এগুলো এখন ওর জন্য রেডি করে রাখলাম। আর এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিব, অনেক দেরি হয়ে গেছে। এই যে পেঁয়াজটা আর মশলাটা আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি, এখন আমি ফ্রাই প্যান চুলাতে দিয়েছি। আজকে একটু বড় পাত্রেই রান্না করব, কারণ শাকের তরকারি তো একটু ছড়ানো করে রান্না করলে ভালো লাগবে। তো ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম, এখন এর মধ্যে একটু এই যে মশলাগুলো দিয়ে দেবো। এটা যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, আজকে তরকারিটা একটু ঝালঝালি করবো। এখন আমি এখানে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো, তারপর লবণ, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আলুটা আগে দিব, আলুটা একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে একটু পানি দিয়ে দিব। আলুটা যখন আধা সিদ্ধ হবে
ঠিক তখনই আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, আলু খেতে আনাবিয়ার বাবা খুব পছন্দ করে, না হলে আমি আলু না দিয়েই রান্না করতাম। আনাবিয়ার বাবার জন্য আমার সব কিছুতে আলু দিতে হয়। আলু আমার অত খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন কে আলু খায়? এদিকে আনাবিয়া বলছে ভাত খাবে, তো ওর জন্য ভাত। जल की रानी है, जीवन उसका पानी है, हाथ डाल जाऊंगी तौली करके डाल जाऊंगी। ভাত খাওয়া এখন फुटी मस्ती পাবদা মাছ। আলু ভাজাটাকে দেখো তো কেমন টেস্টি হয়েছে, আলু ভাজা। আর চিন্তা নেই, ওকে খাবার দিয়ে আসলাম। এখন আমি তরকারিটা রান্না করে নিব। এই থাকে আমার আলুটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো কিন্তু আমি ধুয়ে ঢাকাতে রেখেছিলাম পানিতে ঝরে পড়ে যাওয়ার জন্য, কারণ শাক থেকেই অনেক বেশি পানি উঠবে। এই যে দেখেন, একটু পরে এগুলো মিলিয়ে যাবে। এখন অনেকগুলো শাক দেখাচ্ছে, কিন্তু রান্নার পরে অল্প হয়ে যায়। তো চলেন এগুলো এখন অপেক্ষা করি কতক্ষণে মিলিয়ে যাবে। এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে, চোখের সামনে শাকগুলো একদম নেতিয়ে যায়, তো দেখতে বেশ ভালোই লাগে। এই যে দেখেন, একটু একটু করে শাকগুলো জীবন শেষ হয়ে যাচ্ছে, একদম তরতাজা থেকে নেতিয়ে যাচ্ছে। তো অপেক্ষা করছি, এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আলুগুলো মশলাগুলোর সাথে মিক্স করছি। এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখেন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার শাকের কালারটা এরকম আসছে। এখন আমি আবার ঢেকে দিব, কারণ শাক থেকে আরও পানি উঠবে, সেটার জন্য অপেক্ষা করব। তো চলেন এখন ঢেকে দেই, এরপর অপেক্ষা করি। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। একটু পানি দিয়েছিলাম, গরম পানি, কারণ শাকের পানিটা একদম শুকিয়ে গেছিলো, তাই আমি একটু গরম পানি দিয়েছি, আপনারাও চাইলে দিতে পারবেন। এখন মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিব, পানির মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে সাঁতার কাটার জন্য। তো চলেন মাছগুলো সাঁতার কাটার অপেক্ষা করি। সাঁতার তো আর কাটতে পারবে না, ওদেরকে ভেজে টেজে তো একদম শেষ করে দিয়েছি। এখন অপেক্ষা করি তরকারিটা সুন্দরভাবে হওয়ার জন্য। এই যে সুন্দরভাবে ওদেরকে পানিতে নামিয়ে দিয়ে অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি একটু উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি তরকারিটা ঢেকে অপেক্ষা করব। জোরে জোরে বলক উঠলে তরকারিটা আমি নামিয়ে নিব। তারপরেই আজকে আমার মাছের তরকারিটা হয়ে যাবে শাক আলুর তরকারি পাবদা মাছ দিয়ে। তো হয়ে গেছে, চলেন এখন আমি আমার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে তারপর আনাবিয়াকে নিয়ে গোসল করতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্নাবান্না করে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়েছে, এগুলো এখন কতক্ষণ লাগবে পরিষ্কার করতে জানি না। এরপর থালা বাসন মাজতে হবে, অনেক কাজ আছে এখনও। তো চলেন, বাই বাই, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই এই তরকারিটা রান্না করে খাবেন, যারা পালং শাক এমনি খেতে পারেন না তারা একবার ট্রাই করতে পারেন, সত্যি বলছি অনেক ভালো লাগবে। তো চলেন, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি করে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।